গ্রোথ হরমোন কোত্থেকে গঠিত হয়? সোমাটোট্রপস থেকে। ঠিক আছে, তো সোমাটোট্রপসে দুই ধরনের রিসেপ্টর থাকে, একটা গ্রোথ হরমোন রিলিজিং হরমোনের জন্য, আর একটা হচ্ছে গ্রোথ হরমোন ইনহিবিটরি হরমোনের জন্য। ঠিক আছে, তো যখন গ্রোথ হরমোন রিলিজিং হরমোনটা সোমাটোট্রপসে গিয়ে বাইন্ড করে, তার রিসেপ্টরে বাইন্ড করার পরে কী করে, এটা ইন্টারসেলুলার অ্যাডেনাইলিন সাইক্লেস পাথওয়েকে স্টিমুলেট করে। তো অ্যাডেনাইলিন সাইক্লেস পাথওয়েকে স্টিমুলেট করলে আলটিমেটলি কী হবে, সাইক্লিক এমপির পরিমাণটা বেড়ে যাবে। তো এই সাইক্লিক এমপি যখন বেড়ে যায় সেটা দুই ধরনের ইফেক্ট দেয়, একটা হচ্ছে শর্ট টার্ম ইফেক্ট আর একটা হচ্ছে লং টার্ম ইফেক্ট। শর্ট টার্ম ইফেক্টের মধ্যে দেখা যায় এটা সেলের মধ্যে কী করে, ইনক্রিজ অ্যামাউন্ট অফ ক্যালসিয়াম, মানে সেলের মধ্যে ক্যালসিয়ামের পরিমাণটা বাড়ায়। তো সেলের মধ্যে ক্যালসিয়ামের পরিমাণটা বাড়লে কী হয়, সেটা হচ্ছে কী করে, এই যে সিক্রেটরি ভেসিকল যেটা আসছে সেলের মধ্যে, সেই সিক্রেটরি ভেসিকলটা, মানে ধরেন এটা এখান থেকে ব্লাডে কী করবে, এক্সোসাইটোসিস হয়ে হরমোনটা চলে আসবে, মানে হচ্ছে ফিউশন করবে। এটা কাকে, ফিউশন অফ গ্রোথ হরমোন সিক্রেটরি ভেসিকল, সিক্রেটরি ভেসিকল। ঠিক আছে, আচ্ছা, এবং হরমোনটাকে রিলিজ করে দেবে আলটিমেটলি। ওকে, আর লং টাইম ইফেক্টটা কী দেখা যাবে, লং টাইম ইফেক্টটা হবে যে এই যে হরমোন একটা ধরেন এটা তো ফিউজ করে দিল, এখন আরও তো হরমোন লাগবে, তো এখানে কী করবে, এখানে হচ্ছে ট্রান্সক্রিপশন এর পরিমাণটা বাড়াবে। ঠিক আছে, যার কারণে ইনক্রিজ অ্যামাউন্ট অফ গ্রোথ হরমোন সিনথেসিস হবে। কারণ কি, একবার বের করে রিলিজ করে দিল, পরবর্তীতে আবারও তো কাজে লাগবে, তখন লাগবে না, তো এই জন্য সিনথেসিস করবে, দেখা গেলো তারপরেই লাগতেছে, তখন আবার এটা বের করে দিবে। ঠিক আছে, ওকে, তো এই প্রক্রিয়াটা এভাবে হয়। এখন কথা হচ্ছে গ্রোথ হরমোনের কাজ কী তাহলে? দেখেন, গ্রোথ হরমোন বুঝতেই পারতেছেন এটা গ্রোথ করবে, গ্রোথ আমাদের বডি গ্রোথে হেল্প করবে। এখন আপনি অবশ্যই গ্রোথ বলতে কী বুঝবেন, যে লম্বায় বড় হবে। আপনি প্রথম কথা যেটা বলবেন কি, যে লম্বায় বড় হবে। আচ্ছা, তারপরে কি, আপনি কি ফ্যাটি বেশি থাকতে চান, যে ফ্যাট আপনার মধ্যে বেশি থাকবে, ধরেন এটা হচ্ছে অনেক ইনক্রিজ অ্যামাউন্ট অফ ফ্যাট, দেখেই বুঝে দিতেছে, আর এই পার্সেন্টটা হচ্ছে মাসকুলার। তো গ্রোথ হরমোনের কাজ হচ্ছে বডি ফ্যাটটাকে কমানো, মানে কি লিপিডের পরিমাণটা কমে যাবে। ঠিক আছে, এবং গ্রোথ হরমোন কী করবে, বডিকে মাসকুলার করবে, আপনাকে অনেক স্ট্রেংথ দিবে, শক্তি দিবে। ঠিক আছে, তার মানে কি মাসেল বা প্রোটিন বেশি হবে। তাহলে গ্রোথ হরমোনের আলটিমেট অ্যাকশন হবে এই তিনটা কাজ করার মাধ্যমে, যার মাধ্যমে দেখা যাবে কি, যে আপনি লম্বা হয়ে যাইতেছেন, আপনার বডি মাসকুলার হইতেছে, এবং আপনার ভিসেরাল লিপিড বা বিভিন্ন ট্রাইগ্লিসারাইডস যদি বলি, এদের পরিমাণ কমে যাবে। ঠিক আছে, তো টোটাল প্রসিডিওরটা কীভাবে হয় দেখেন। তো ফার্স্টে আমরা বলছি কি, যে মাসেলটাকে বাড়াবে। দেখেন কীভাবে বাড়ায়, দেখেন এটা হচ্ছে মাসেল বাড়ানো মানে কি, প্রোটিন সিনথেসিস বেশি করা। প্রোটিন সিনথেসিস কখন বেশি হবে, যখন বেশি বেশি ডিএনএ থেকে আরএনএ হবে, এমআরএনএ হবে। ঠিক আছে, সেই এমআরএনএ থেকে বেশি বেশি কী তৈরি হবে, প্রোটিন তৈরি হবে। তার মানে কি, ট্রান্সক্রিপশন আর একটা হচ্ছে ট্রান্সলেশন। ঠিক আছে, ট্রান্সলেশন, এদের পরিমাণটা কী হইতে হবে, বেশি হইতে হবে। তো গ্রোথ হরমোনটা কী করে, ট্রান্সক্রিপশন আর ট্রান্সলেশন বেশি করে। ঠিক আছে, ট্রান্সক্রিপশন আর ট্রান্সলেশন বেশি হইতে হেল্প করে। এখন দেখেন, এই যে প্রোটিনটা তৈরি হবে, প্রোটিন তৈরি হইতে কি অ্যামিনো অ্যাসিড লাগবে না? হ্যাঁ, তো অ্যামিনো অ্যাসিড যদি লাগে, এগুলো আনতে হবে ব্লাড সার্কুলেশন থেকে। তো ব্লাড সার্কুলেশন থেকে অ্যামিনো অ্যাসিডটা আনতে গেলে কী করবে, এখানে একটা হরমোন মেইনলি কাজ করে, সেটা হচ্ছে ইনসুলিন। ঠিক আছে, আচ্ছা, ইনসুলিন হচ্ছে একটা অ্যানাবলিক হরমোন। ঠিক আছে, বডির বিভিন্ন অ্যানাবলিজম ঘটাইতে এটা মেইনলি হেল্প করে। এটা মেইনলি হচ্ছে গ্লুকোজ এর সাথে জড়িত, তবুও শুধু গ্লুকোজ না, এটা কী করে, অ্যামিনো অ্যাসিডকেও সেলের ভিতর প্রবেশ করতে হেল্প করে। ঠিক আছে, আচ্ছা, আরেকটা কথা বলি, আপনি চাবেন কি প্রোটিনের পরিমাণটা বাড়ুক, আপনি কিন্তু কখনোই চাবেন না যে প্রোটিনটা কী করুক, লাইসিস হয়ে যাক, ভেঙে যাক, আপনি কখনোই চাবেন না, তাই না? তার মানে প্রোটিন লাইসিসকে ইনহিবিট করবে। আচ্ছা, এখন দেখেন এই যে অ্যামিনো অ্যাসিড যে ইনসুলিন কী করলো, পুশ করে সেলের ভিতর ঢুকাইতে হেল্প করলো। এখন এই যে ইনসুলিন, এই ইনসুলিন কখন আসবে, যখন ব্লাড গ্লুকোজ বেশি হয়ে যাবে। তাহলে ইনসুলিনকে ফার্স্টে সিক্রেট করতে হবে। কীভাবে সিক্রেট করাবেন, যদি আপনি ব্লাড গ্লুকোজ বাড়াইতে পারেন। নর্মালি কী হয়, ধরেন এই ব্লাড গ্লুকোজ এটা সেলের ভিতরে যায়, সেলের ভিতরে যাওয়ার পরে এখানে গ্লাইকোলাইসিস বা গ্লুকোনিওজেনেসিস বা গ্লাইকোলাইসিস বা গ্লাইকোজেনেসিস এগুলো হইতে পারে। তো গ্রোথ হরমোন কী করবে, গ্লুকোজটাকে সেলের ভিতরে প্রবেশ করা রোধ করবে। এতে কী হবে, গ্লুকোজ কনসেন্ট্রেশন বেড়ে যাবে। যখন গ্লুকোজ কনসেন্ট্রেশন বেড়ে যাবে, তখন সেটা কী করবে, সেটা প্যানক্রিয়াসে গিয়ে প্যানক্রিয়াস থেকে কী নিয়ে আসবে, প্যানক্রিয়াস থেকে ইনসুলিন নিয়ে আসবে। ঠিক আছে, এই ইনসুলিনটা আলটিমেটলি এই প্রোটিনটাকে, অ্যামিনো অ্যাসিডটাকে সেলের ভিতর প্রবেশ করতে হেল্প করবে। আচ্ছা, তো এই যে দেখতেছেন, এখন আপনি হয়তো বলতে পারেন যে ইনসুলিন তাহলে এখন কী করবে, গ্লুকোজকে সেলের ভিতরে প্রবেশ করাই দেবে এখন? না, আসলে সেটাও করবে না। কারণ কি, দেখেন অলরেডি কিন্তু সে গ্রোথ হরমোনের দ্বারা, মানে গ্রোথ হরমোনটাকে সেলের ভিতর প্রবেশ করতে দিতেছে না, এবং ইনসুলিন আসলে এখানে কাজ করতে পারবে না ভালোভাবে, সেলকে গ্লুকোজ
সাপ্লাই দিতে, ঠিক আছে। তো এই জন্যে এটাকে অনেক সময় বলা হয় ইনসুলিন রেজিস্ট্যান্স ডিউ টু গ্রোথ হরমোন কি, বা এটাকে এরকমও বলা যায় যে গ্রোথ হরমোন ইনডিউসড ইনসুলিন রেজিস্ট্যান্স, ঠিক আছে। আচ্ছা, আবার দেখেন, যেহেতু ব্লাড গ্লুকোজটা বেড়ে যাইতেছে, তার মানে কি এটা ডায়াবেটিসের মতো তৈরি করতেছে। ডায়াবেটিসে কী হয়, ব্লাড গ্লুকোজ কনসেন্ট্রেশন বেড়ে যেতে পারে। আচ্ছা, তো গ্রোথ হরমোন ইনসুলিন রেজিস্ট্যান্ট করার মাধ্যমে কী করতেছে, ব্লাড গ্লুকোজ বাড়াইতেছে। এই জন্যে গ্রোথ হরমোনের ইফেক্টটাকে বলা হয় ডায়াবেটোজেনিক। আচ্ছা, এখন দেখেন গ্লুকোজ যে সেলের ভিতর যাইতেছে না, সেল কোত্থেকে এনার্জি পাবে? তাহলে সেলের কি এনার্জির উৎস, এনার্জি লাগবে না? লাগবে। তো তখন সেল কী করবে, তখন হচ্ছে এই গ্রোথ হরমোনটা অ্যাডিপোসাইটে চলে যাবে। অ্যাডিপোসাইটে চলে গিয়ে কী করবে, অ্যাডিপোসাইটে আছে হচ্ছে হরমোন সেন্সিটিভ লাইপেসকে স্টিমুলেট করবে। লাইপেসের কাজ কি, ট্রাইগ্লিসারাইডকে ভেঙে কী করবে, ফ্যাটি অ্যাসিড আর হচ্ছে গ্লিসারলে কনভার্ট করবে। তো এই ফ্যাটি অ্যাসিডটা কোথায় চলে আসবে, সার্কুলেশন। তো এই ফ্রি ফ্যাটি অ্যাসিডটা যখন সার্কুলেশনে চলে আসবে, সেটা কী করবে, এই ফ্যাটি অ্যাসিডটা সার্কুলেশনে চলে আসার পরে এটা হচ্ছে এই সেলের এনার্জির উৎস হিসেবে কাজ করবে। কারণ কি, ফ্যাটি অ্যাসিড থেকে অ্যাসিটাইল কোয়ে ফর্মেশন হবে, ঠিক আছে। এই অ্যাসিটাইল কোয়ে থেকে আলটিমেটলি ক্রেবস চক্রে গিয়ে এনার্জি দেবে, ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস তো দেখাই নেই, যে এই যে গ্রোথ হরমোন, এটা সার্কুলেশন আসার পরে কীভাবে ইফেক্টটা করতেছে। যাই হোক, সার্কুলেশন আসার পরে এই ইফেক্টগুলো দেখাইলো। এখন দেখেন, তাহলে ফ্রি ফ্যাটি অ্যাসিড কনসেন্ট্রেশন ব্লাডে বেড়ে যেতেছে। ওকে, তো আবার দেখা যায় কি, যে ফ্রি ফ্যাটি অ্যাসিড কনসেন্ট্রেশন ব্লাডে বাড়ার মাধ্যমে কী করতেছে, সে সেলকে এনাফ পরিমাণ এনার্জি সাপ্লাই দিতেছে, এবং তখন সেলে কিন্তু গ্লুকোজের কনসেন্ট্রেশনটা কমে যাইতেছে এবং ব্লাডে গ্লুকোজের কনসেন্ট্রেশনটা বেড়ে যাইতেছে, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখেন, যখন গ্রোথ হরমোনটা আসবে, এই গ্রোথ হরমোনটা এই যে হেপাটোসাইটে এই রিসেপ্টরে গিয়ে বাইন্ড করলে কী করবে, এই হেপাটোসাইট বিশেষ ধরনের প্লাজমা প্রোটিন তৈরি করবে, যাদেরকে বলা হয় সোম্যাটোমেডিন বা ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর, ঠিক আছে। তো আমাদের বডিতে দেখা যায় কি, অ্যানিম্যাল বডিতে সচরাচর ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর 1 আর 2 হচ্ছে মেইনলি ইফেক্ট দেখায়, ঠিক আছে। ওকে, তো দেখেন, এই সোম্যাটোমেডিন বা ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর এটা কীভাবে কাজ করে, মেইনলি গ্রোথ হরমোন যে কাজটা করে এরাও ঠিক সেম কাজটাই করে, ঠিক আছে। বা আমি যদি বলি, আসলে গ্রোথ হরমোনের থেকে সোম্যাটোমেডিনই মেইন ফাংশন দেখাইতে বেশি হেল্প করে, মানে এরাই মেইনলি কাজ করতে হেল্প করে গ্রোথ হরমোনের কাজটা, ঠিক আছে। আচ্ছা, তো আমরা দেখলাম যে আমাদের বডিতে কী করলো, আমাদের বডি প্রোটিন সিনথেসিস করলো, ঠিক আছে, প্রোটিনের পরিমাণ বাড়লো। আমরা দেখলাম বডির থেকে এই যে লিপিডের পরিমাণটা কমতেছে। এখন আমাদের কি লম্বা হইতে হবে, তো লম্বা হওয়ার জন্য কী করতে হবে, দেখেন, এই যে সোম্যাটোমেডিন আছে বা এই যে গ্রোথ হরমোন, এগুলো কী করবে, বোনসে আসবে। দেখা যাবে যাদের পিউবার্টি হয় নাই, বা যারা হচ্ছে কী বলবো, যে ছোটো এখনও বাচ্চা, তো তাদের ক্ষেত্রে কী করবে, তাদের হচ্ছে এপিফাইসিস এবং ডায়াফাইসিসের ফিউশন হইতে একটু লেট হবে। তখন কেন, কারণ তখন হচ্ছে এই যে এখানে দেখতে পাইতেছেন না, এগুলো হচ্ছে কন্ড্রোসাইট। এগুলো কিসে কনভার্ট হবে, যখন বোনস হয়ে যাবে, কার্টিলেজ থেকে কী হয়, কার্টিলেজ থেকে তো বোনে কনভার্সন হয়। তো এখানে তখন কী করবে, বেশি বেশি কার্টিলেজিনাস সেল ডেপোজিশনটাকে বাড়াবে। মানে কি, এখানে কার্টিলেজ তৈরি করতে পারে এরকম সেলের সংখ্যা এখানে বাড়াবে। লাভ কী হবে, এই কার্টিলেজিনাস সেলগুলা দেওয়ার কারণে বা কন্ড্রোসাইটগুলো বেশি বেশি ডিপোজিট করার কারণে কী হবে, এই কন্ড্রোসাইট থেকে পরবর্তীতে কী হবে, পরবর্তীতে বিভিন্ন অস্টিওজেনিক সেল তৈরি হবে। এখন অস্টিওজেনিক সেল মানে কি, অস্টিও মানে কি, বোনস, তার মানে কি, এই বোন সেলগুলোই তৈরি হইতেছে আলটিমেটলি। তার মানে এর মাধ্যমে কী হইতেছে, বোনসটা লম্বা হইতেছে। কখন বোনসটা লম্বা হইতেছে, আবার বলতেছি, যখন এপিফাইসিসটা ডায়াফাইসিসের সাথে ফিউজ হয় নাই, ঠিক আছে। মানে আপনি ধরে নেন আপনার বয়স 20 বছরের নিচে তখন এই অবস্থা, বা অনেক ক্ষেত্রে অনেকে বলে 25 বছরের নিচে, যাই হোক, তো এইভাবে আপনার বোনসটা তখন লম্বা হয়ে যাইতেছে। আচ্ছা, এখন ধরেন যাদের এপিফাইসিস আর ডায়াফাইসিস ফিউজ করে গেছে, মানে কি, ধরেন আপনার বয়স 25 বছরের বেশি, তখন কি বোন গ্রোথ আরও বেশি হবে না। তখন কি করবে, দেখেন, বোনসের কিন্তু দুই ধরনের অ্যাক্টিভিটি আছে। একটা হচ্ছে অস্টিওব্লাস্টিক, ঠিক আছে, যেটা কি বোনসকে নিউট্রিশন দিয়ে বোনসকে ঠিক রাখে, ভাঙতে দেয় না। আরেকটা হচ্ছে অস্টিওক্লাস্টিক, আপনি অবশ্যই চাবেন না আপনার বোনসটা ভেঙে যাক। তো যখন গ্রোথ হরমোনটা আসবে,
সেটা হচ্ছে আমাদের 25 বছরের পরে, তখন দেখা যাবে কি এই অস্টিওব্লাস্টিক অ্যাক্টিভিটির থেকে বেশি থাকে, ঠিক আছে? হ্যাঁ, এবং এর জন্য দেখা যায় কি আমাদের বোনসটা সাধারণত ভঙ্গুর থাকে না, ঠিক আছে? এবং দেখা যায় তখন আরেকটা কাজ করে যে বোনসে কী করে, বোনসে তখন হচ্ছে বোনসে তখন কী করে, থিকনেসটাকে বাড়াইতে হেল্প করে। কারণ কি, তখন তো আর লম্বায় বড় হইতেছে না, তখন কি করে এই পাশাপাশি বড় হইতে বা মোটা হইতে হেল্প করে, এই জন্য বোনসটা শক্ত হয়। এখন আপনি নিশ্চয়ই বলবেন যে এই যে কার্টিলেজিনাস সেল থেকে অন্য কী বলতেছে বোন সেলে কনভার্ট হইতেছে বা আমাদের কী হইতেছে বোনস ফর্মেশন হইতেছে, আমাদের তো ক্যালসিয়াম দরকার, বোনস ফর্মেশন হইতে ক্যালসিয়াম দরকার না? তো ইনক্রিজ অ্যামাউন্টের ক্যালসিয়াম থেকে আসবে, এই ইনক্রিজ অ্যামাউন্টের ক্যালসিয়াম জিআইটি থেকে অ্যাবজর্ব করে হেল্প করবে গ্রোথ হরমোন, ঠিক আছে? শুধু তাই না, আমাদের এই যে কিডনি দেখেন, আমাদের যে কোনো ধরনের সেল, যে কোনো ধরনের টিস্যু গ্রোথ হইতে গেলে সেখানে কি ইলেকট্রোলাইট লাগবে। কেন? আপনি তো জানেন সেলের কনস্টিটিউশন কি, সেলের মধ্যে ইলেকট্রোলাইটসও থাকে। তো কিডনি তখন কি করবে, এই যে সোডিয়াম বা পটাশিয়াম এই ইলেকট্রোলাইটসগুলোকে বের হইতে দিবে না বা কম বের করবে, এগুলোকে রিটেনশন করে রাখবে। এই জন্য দেখা যাবে কি, এই জন্য দেখা যাবে ব্লাডে পটাশিয়াম বা সোডিয়াম কনসেন্ট্রেশন বেশি হবে, ঠিক আছে? ব্লাডে সোডিয়াম পটাশিয়াম কনসেন্ট্রেশন বেশি হবে, যেটা আলটিমেটলি ওই টিস্যু গ্রোথের ক্ষেত্রে হেল্প করবে। ওকে, এখন দেখেন কয়েকটা কথা বলি, সেটা হচ্ছে যদি এই সোমাটোমেডিন বা হচ্ছে ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর তৈরি না হয়, এই সোমাটোমেডিন মানে আমাদের বডিতে মেইনলি যেটা কাজ করে সেটাকে আমরা বলতেছি হচ্ছে সোমাটোমেডিন সি, ঠিক আছে? তো যদি এমন হয় যে গ্রোথ হরমোনটা সোমাটোমেডিন সি তৈরি করতে পারতেছে না, ঠিক আছে, বা গ্রোথ হরমোনের মাধ্যমে সোমাটোমেডিন সিটা সেরকমভাবে তৈরি হইতেছে না, ঠিক আছে, তখন কি হবে, সোমাটোমেডিন সির কনসেন্ট্রেশনটা কমে যাবে। সেটা কি করবে, সেটা হচ্ছে আমাদের লম্বা হইতে দিবে না ঠিক মতো আমাদের। এই জন্য তখন দেখা যাবে কি, তখন শর্ট স্ট্যাচার দেখা যাবে, ছোট আকৃতি দেখা যাবে, যেটা দেখা যায় কি আফ্রিকান পিগমিদের মধ্যে এরকম দেখা যায়। কাদের মধ্যে? আফ্রিকান পিগমিদের মধ্যে এরকম দেখা যায়। তাদের গ্রোথ হরমোন কনসেন্ট্রেশন প্রায় নর্মাল থাকে বা অনেক সময় বেশিও থাকে, কিন্তু সেই গ্রোথ হরমোনটা ইনক্রিজ অ্যামাউন্টের সোমাটোমেডিন তৈরি করতে পারে না বলে তারা শর্ট স্ট্যাচারের হয়, ঠিক আছে? বা এরকমও হতে পারে যে এই যে দেখেন এখানে যে রিসেপ্টর আছে, এমন যদি হয় এই রিসেপ্টর তৈরির জিনটা মিউটেশন হয়ে গেছে, মানে রিসেপ্টরটা ঠিকমতো তৈরি হইতে পারতেছে না, ঠিক আছে? তখন কি করবে, গ্রোথ হরমোনটা তখনও কি বাইন্ড করতে পারবে না ঠিকমতো। তো বাইন্ড করতে না পারলে আলটিমেটলি কি সোমাটোমেডিনও ঠিকমতো তৈরি হবে না। তখন কি হবে, তখনও দেখা যাবে কি গ্রোথ হরমোনটা পর্যাপ্ত পরিমাণ গ্রোথ দেখাইতে পারবে না, এবং তখন এটাকে বলা হয় ল্যারন সিনড্রোম। কি? ল্যারন সিনড্রোম, ঠিক আছে? ওকে, তো এই প্রবলেমগুলো হতে পারে। আবার দেখেন এই যে আমরা এখানে পড়লাম কি আমাদের বোনসগুলো থিকনেস বাড়াবে যখন হচ্ছে আমাদের 25 বছরের বেশি বা বয়স আমাদের যখন বেশি হয়ে যাইতেছে। তো এই থিকনেস বাড়ানোর মাধ্যমে আমরা কি দেখব, যে আমাদের মেইনলি যে মেমব্রেনাস বোনগুলো আছে, এই মেমব্রেনাস বোনগুলো বেশি থিক হয়ে যাবে, মোটা হয়ে যাবে। এবং যদি গ্রোথ হরমোন খুব বেশি রিলিজ হয়, তখন এই মেমব্রেনাস বোনগুলো বেশি থিক হওয়ার কারণে সেগুলো অনেক বেশি প্রোট্রুশন হয়ে যেতে পারে, যে সামনে থেকে বেশি বড় বড় দেখাইতেছে, এরকম দেখা যাবে। যেমন হচ্ছে যাদের গ্রোথ হরমোন বেশি রিলিজ হয় তাদের ক্ষেত্রে দেখা যায় কি, যে জটা প্রোট্রুডেড হয়ে থাকে, ঠিক আছে? আচ্ছা, এবং হচ্ছে দেখা যায় কি শুধু জ না, আমি বলবো যে পুরো টিথ সহ, মানে টিথও অনেকটা প্রোট্রুডেড হয়ে থাকে, ঠিক আছে? এবং এটাকে এই জন্য বলতেছে যে প্রোট্রুশন অফ চিন অ্যান্ড লোয়ার টিথ। আশা করি বুঝতে পারছেন। আবার দেখেন মেমব্রেনাস বোনসগুলা, স্কালের বোনস তো মেমব্রেনাস, তো স্কালের বোনসগুলা যখন কি করে বেশি বেশি থিক হয়, ঠিক আছে, তখন সেগুলো কি করে, সেগুলো আবার বিভিন্ন ধরনের বনি প্রোট্রুশন দেখায়। সেগুলো হচ্ছে কি, যেমন আমাদের আই বা চোখের উপরে যে এই যে আইব্রোটা যেখানে আছে সেই অংশটা দেখা যায় কি সামনের দিকে চলে আসছে, ঠিক আছে? বা হচ্ছে ফ্রন্টাল বোনসের ক্ষেত্রে দেখা যায় অনেক সময় বসিং দেখা যেতে পারে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে এই স্কাল বোনসগুলোরও বিভিন্ন বনি প্রোট্রুশন দেখা যেতে পারে, ঠিক আছে? আচ্ছা, আবার যদি গ্রোথ হরমোন বেশি আসে তখন ভার্টিব্রাতে দেখা যায় কি, যে ভার্টিব্রার গ্রোথটাও একটু অ্যাবনর্মাল হয়ে যায়, ঠিক আছে? ভালো গ্রোথ হতে পারে না, তখন দেখা যায় কি কাইফোসিস। কাইফোসিস হচ্ছে, ধরেন আপনি যেরকম মেরুদণ্ড সোজা করে সামনে দাঁড়ান, কিন্তু ধরেন এরকম আপনার মেরুদণ্ড, কিন্তু যে কাইফোসিস তার মেরুদণ্ডটা দেখা যাবে কি একটু সামনের দিকে এরকম ভেঙে যাবে, ঠিক আছে? তো এই প্রবলেমগুলো হতে পারে বোনস থিকনেসের মানে বেশি গ্রোথ হরমোন আসলে, ঠিক আছে? আচ্ছা, এখন
এখন কথা হচ্ছে আপনি বোনস, ও আরেকটা কথা বলতে পারি যে বোনস যখন তৈরি করতেছেন, যখন অস্টিওজেনিক সেল বেশি বেশি তৈরি হইতেছে, কার্টিলোজেনিক সেল বেশি বেশি ডিপোজিশন হইতেছে, তখন কিন্তু আপনার শুধু বোনস না, আপনার কিন্তু এখানে কোলাজেনও লাগবে। বোনস তৈরি করতে কোলাজেনও লাগবে। আর আমি এইভাবে মনে রাখি যে বনে কোন টাইপের কোলাজেন লাগে। দেখেন বনে 1 আছে, 1 মানে টাইপ 1 কোলাজেন লাগবে, ঠিক আছে। তো কোলাজেন মানে কি এক ধরনের প্রোটিন, তাহলে এই প্রোটিনটাও কি তৈরি হবে এর মাধ্যমে, বুঝতে পারছেন? তো আশা করি প্রবলেম হবে না বুঝতে। আচ্ছা, তো এখন তো আমাদের মোটামুটি গ্রোথ হইলো, আমাদের মাসেল ম্যাস বাড়লো, আমরা লম্বা হইলাম, ঠিক আছে। আবার বিভিন্ন জায়গায় দেখা যাবে কি সেলগুলা ছোট থেকে বড় হয়ে যাইতেছে, লম্বা এবং মোটা, ঠিক আছে, এই গ্রোথ হরমোনের কারণে। মানে এটাকে আমরা বলতেছি হচ্ছে হাইপারট্রফি, ঠিক আছে, ওকে। তো এই সব ঘটনা ঘটবে মেইনলি এই গ্রোথ হরমোনের কারণে। আর দেখেন যদি কোনো কারণে গ্লুকোজের কনসেন্ট্রেশনটা ঠিকমতো না থাকে, গ্রোথ হরমোনের কাজটা কিন্তু ঠিকমতো হবে না, কারণ ইনসুলিনটা ঠিকমতো আসবে না, অ্যামাইনো অ্যাসিডটা ঠিকমতো সেলে যাবে না, ঠিক আছে। এই জন্য কার্বোহাইড্রেট যদি মানে এক্সক্লুড করা হয় তখন ইনসুলিনের পরিমাণটা কম থাকবে এবং সেটা ঠিকমতো কাজ করতে পারবে না, ওকে। আচ্ছা, এখন দুই একটা কথা একটু এক্সট্রা বলতে পারি, সেটা হচ্ছে এই যে আমাদের গ্রোথ কি সবসময় একই রকম হয়? কথা হচ্ছে না, আমাদের গ্রোথটা দেখা যায় কম বেশি হয়। কখন বেশি কখন কম? দেখা যায় যে ইনফ্যান্সি আর হচ্ছে লেট পিউবার্টিতে আমাদের বেশি গ্রোথ হয়। মানে ধরেন আপনি একটা বাচ্চা যখন জন্ম নিছে, তারপরে সে খুব তাড়াতাড়ি বড় হয় এবং যখন তার পিউবার্টিটা শেষ হয়ে যাইতেছে তখনও আবার তার গ্রোথ বেশি হয়। এই জন্য দুইটা পিরিয়ড, একটা হচ্ছে আর্লি পিরিয়ড আর একটা হচ্ছে লেট পিউবার্টি। তো এই ইনফ্যান্সিতে যে গ্রোথটা হয় এটা মিলে আমরা বলি যে কি, যে ফিটাল গ্রোথের একটা কন্টিনিউশন, মানে ফিটাস যেভাবে গ্রোথ করতেছিল সেটার একটা কন্টিনিউশন, ঠিক আছে। তার মানে এটাকে বলতেছি কি, কন্টিনিউশন অফ ফিটাল গ্রোথ পিরিয়ড। আর লেট পিউবার্টি দেখেন তখন তো গ্রোথ হরমোন থাকেই বেশি বেশি, শুধু তাই না, তখন কিন্তু ছেলেদের ক্ষেত্রে দেখা যায় কি টেস্টোস্টেরন অ্যামাউন্টটাও বেশি থাকে, ঠিক আছে। আর আপনারা অবশ্যই জানেন যে টেস্টোস্টেরন কী করে আমাদের বা ছেলে যারা তাদের ক্ষেত্রে তাদের মাসেল ম্যাস, তাদের বডি এনার্জি, ঠিক আছে, এনার্জি ডিমান্ড বা বডির আসলে বিভিন্ন অর্গানের বড় হওয়া, এর সাথেও এই টেস্টোস্টেরন বা সাইজে মানে বেশি বড় সাইজ, কেন এর সাথে টেস্টোস্টেরনের কিন্তু একটা সম্পর্ক আছে, ঠিক আছে, ব্লাড কাউন্ট সব কিছু। যাই হোক, পরে এটা নিয়ে কথা বলা যাবে। ফিমেলের ক্ষেত্রে দেখা যায় কি ইস্ট্রোজেন। তো এইগুলোর সমন্বিত ইফেক্টে দেখা যায় কি তখন গ্রোথটা বেশি হয় লেট পিরিয়ডে, ঠিক আছে, ওকে। তো গ্রোথ হইল। এখন এই যে গ্রোথ হরমোন তার কাজ করতেছে কিসের মাধ্যমে? আমরা দেখতেছি নর্মালি গ্রোথ হরমোনও কাজ করতেছে, আবার ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর বা সোমাটোমেডিনসের সাথেও কাজ করতেছে। তো গ্রোথ হরমোন দেখা যায় কি যখন সার্কুলেশনে আসে, ধরেন সার্কুলেশনে গ্রোথ হরমোনটা আসার পরে এটা মোটামুটি হালকাভাবে বাইন্ড করে থাকে প্লাজমা প্রোটিনের সাথে। তো হালকাভাবে বাইন্ড করার কারণে এর ডিউরেশন অফ অ্যাকশনটা কম এবং এর প্লাজমা হাফ লাইফটাও দেখা যায় কি প্রায় 20 মিনিটের চেয়েও কম। কিন্তু এই যে ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর দেখা যায় কি এটা একটু স্ট্রংভাবে বাইন্ড করে, যে জন্য এটার ডিউরেশন অফ অ্যাকশনটা বেশি এবং এর প্লাজমা হাফ লাইফটা দেখা যায় মোটামুটি প্রায় 20 ঘন্টার মতো, ঠিক আছে। আচ্ছা, এবং আমি কিন্তু আগেও বলছি যে মেইনলি ফাংশনটা দেখায় কি ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টরের মাধ্যমে, ঠিক আছে। আচ্ছা, আর এই যে ব্লাড কনসেন্ট্রেশন, এই যে গ্রোথ হরমোনের যে কনসেন্ট্রেশন দেখা যায় যে এর কনসেন্ট্রেশনটা মোটামুটি 6 ন্যানোগ্রাম পার মিলিলিটার হয় ইন কেস অফ চাইল্ড অর অ্যাডোলেসেন্ট। আর হচ্ছে যদি সেটা একটু বয়স্ক মানুষ হয় তখন তাদের ক্ষেত্রে দেখা যায় কি 1.6 থেকে 3 ন্যানোগ্রাম পার মিলিলিটার কনসেন্ট্রেশন থাকে। আচ্ছা, আর গ্রোথ হরমোন কিন্তু সবসময় একই রকমভাবে ক্ষরণ হয় না, কখনো কখনো বেশি হয়, কখনো কখনো কম হয়। এই জন্য বলা হয় গ্রোথ হরমোন একটা পালসেটাইল ম্যানারে ক্ষরিত হয়, ঠিক আছে, ওকে। এখন কথা হচ্ছে কী কী আমাদের গ্রোথ হরমোন বাড়াইতে হেল্প করবে, কী কী আমাদের গ্রোথ হরমোন কমাইতে হেল্প করবে। দেখেন আমরা যেটা পড়ছি এখান থেকেই পড়বো। ফার্স্টে হচ্ছে ধরেন এটা হচ্ছে গ্রোথ হরমোন, এটা হচ্ছে সোমাটোট্রপস, ঠিক আছে। তো কী কী স্টিমুলেট করতেছে গ্রোথ হরমোন বাড়াইতে? ফার্স্টে দেখেন যদি বডি গ্লুকোজ, এই যে আমরা এখানে যেগুলো পড়ছি আসলে এখান থেকেই হয়ে যায়। দেখেন যদি এমন হয় যে বডি গ্লুকোজের পরিমাণটা কম, অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা কম, ফ্রি ফ্যাটি অ্যাসিডের সংখ্যা কম, তখন সেটা কী করবে? সেটা হচ্ছে বেশি বেশি গ্রোথ হরমোন ক্ষরণকে স্টিমুলেট করবে। পাশাপাশি আপনি যদি স্টারভেশনে থাকেন তখন তো আপনার এমনিতেই নিউট্রিশন ডিফিসিয়েন্সি, তখনও আপনার কী করবে? গ্রোথ হরমোনটা বেশি বেশি আসবে। আপনার যদি প্রোটিনের পরিমাণ কম থাকে তখনও কি আপনার বেশি বেশি গ্রোথ হরমোন আসবে।
তারপরে আমরা একটু আগে বললাম কি টেস্টোস্টেরন ইস্ট্রোজেন এটা ইফেক্ট দেখায়। আবার আমি যখন প্রথম দিকে ক্লাস নিছি তখন আমি এটাও বলছি যে যাদের ডিপ স্লিপ হয় এবং মানে কি কখন আর্লি নাইটে, তখন এই আর্লি নাইটের ডিপ স্লিপ থেকে ডেল্টা ওয়েভ ফর্মেশন হয় আমাদের ব্রেনে, এবং আমাদের ব্রেন থেকে ডেল্টা ওয়েভটা ইমিশন হয়। যখন ডেল্টা ওয়েভ ইমিশন হয় তখন গ্রোথ হরমোন রিলিজিং হরমোনটা বেশি থাকে, যে কারণে আমাদের গ্রোথ হরমোনটা বেশি আসে। ঠিক আছে, তাহলে আমরা কি পাইতেছি? গ্লুকোজের কনসেন্ট্রেশন কম, অ্যামাইনো অ্যাসিডের কনসেন্ট্রেশন কম, ফ্রি ফ্যাটি অ্যাসিডের কনসেন্ট্রেশন কম, বা প্রোটিন ডেফিসিয়েন্সি, বা স্টারভেশন, বা হচ্ছে টেস্টোস্টেরন ইস্ট্রোজেন। ঠিক আছে, টেস্টোস্টেরন ইস্ট্রোজেন। তারপরে হচ্ছে দেখেন স্লিপ, বিশেষ করে আর্লিতে ডিপ স্লিপ। আচ্ছা, আমি একটু তাড়াতাড়ি লিখতেছি তো, যে কারণে হচ্ছে লেখাটা বাজে হয়ে যেতেছে, যদিও আমার লেখা এমনিতেও খারাপ। আচ্ছা, তারপরে হচ্ছে এক্সারসাইজ করলেও দেখা যায় কি গ্রোথ হরমোন রিলিজটা বেড়ে যেতে পারে। কেন? দেখেন, যখন আপনি এক্সারসাইজ করবেন এক্সারসাইজ করলে কি হবে? এক্সারসাইজ করলে দৌড়াদৌড়ির সময় আপনাদের ইনক্রিজ অ্যামাউন্টের এনার্জি সাপ্লাই দিতে হয়। ইনক্রিজ অ্যামাউন্টের এনার্জি সাপ্লাই দেওয়ার জন্য দেখা যায় শুধুমাত্র গ্লাইকোলাইসিস থেকে সেটা নাও পেতে পারে। তখন এই জন্য কী হয়? অ্যানারোবিক গ্লাইকোলাইসিস হইতে পারে, অ্যানারোবিক গ্লাইকোলাইসিস হয়। আচ্ছা, মানে নর্মালি গ্লাইকোলাইসিস যেটা অ্যারোবিকও হয়, বাট অ্যানারোবিকটাও হয় ইনক্রিজ অ্যামাউন্ট অফ এনার্জি সাপ্লাইয়ের জন্য। তো সেটা কি করে? ল্যাকটেট ফর্মেশন করে। এই ল্যাকটেটটা কি করতে পারে? এই ল্যাকটেটটা এই গ্রোথ হরমোন রিলিজে স্টিমুলেট করতে পারে। ঠিক আছে, তার মানে আমরা বলতে পারি কি এক্সারসাইজটা গ্রোথ হরমোন রিলিজে হেল্প করে। এবং দেখেন আরেকটা কথা হচ্ছে, যখন এক্সারসাইজ হইতেছে এই গ্রোথ হরমোনটা রিলিজ হইতেছে, তখন সেটা কী করতেছে? ফ্রি ফ্যাটি অ্যাসিড কনসেন্ট্রেশন বাড়াইতেছে। এই ফ্যাটি অ্যাসিড থেকে কি আপনারা জানেন যে 1 গ্রাম গ্লুকোজ থেকে যে পরিমাণ এনার্জি পাওয়া যায় তার প্রায় দ্বিগুণ পরিমাণ এনার্জি পাওয়া যায় 1 গ্রাম হচ্ছে কী বলবো যে ফ্যাট থেকে। ঠিক আছে, আচ্ছা, তার মানে কি এটা যখন আসতেছে তখন সে খুব বেশি এনার্জি তৈরি করতে পারতেছে। আচ্ছা, তার মানে কি এটা একটা মানে ভালো ইফেক্ট দেখাইতেছে। তাহলে এইগুলো হচ্ছে স্টিমুলেট করতেছে। আর ইনহিবিট কে করতেছে? দেখেন এদের জাস্ট উল্টা। সেটা কি? যখন গ্লুকোজ বেশি, অ্যামাইনো অ্যাসিড বেশি, যখন সোম্যাটোস্ট্যাটিন বেশি বা গ্রোথ হরমোন ইনহিবিটরি হরমোন বেশি। ঠিক আছে, তারপরে কি? তারপর হচ্ছে সোম্যাটোমেডিন এগুলাও কী করতে পারে? সোম্যাটোমেডিনগুলাও ইনহিবিট করতে পারে। ঠিক আছে, আসলে গ্রোথ হরমোন নিজেও গ্রোথ হরমোনের মানে বের হওয়াতে ইনহিবিট করতে পারে, মানে গ্রোথ হরমোন রিলিজ হয়েছে সেটা ফার্দার গ্রোথ হরমোন রিলিজকে ইনহিবিট করতে পারে। সেমভাবে সোম্যাটোমেডিনও এরকম করতে পারে। ঠিক আছে, তারপর হচ্ছে অবেসিটি। কেন? এই যে দেখেন এটার একটা সিগনিফিকেন্স হচ্ছে অবেসিটি থেকে অলরেডি আপনার কি লিপিড বেশি থাকে না, বা নর্মালি আমরা বলবো কি যে প্লাজমাতে লিপিড বেশি থাকে, তো এমনিতেই লিপিড বেশি, তাই না? মানে কি ফ্রি ফ্যাটি অ্যাসিড ধরতে গেলে বেশি। ঠিক আছে, আচ্ছা, সেজন্য কি ফ্রি লিপিড বেশি থাকার কারণে গ্রোথ হরমোন তেমন একটা আসে না। ওকে, তারপরে দেখেন প্রেগনেন্সিতে। এখন আপনি চিন্তা করেন প্রেগনেন্সিতে কি বাচ্চাকে বেশি পরিমাণে অ্যামাইনো অ্যাসিড বা বিভিন্ন নিউট্রিয়েন্ট সাপ্লাই দিতে হবে না? তখন যদি এই অ্যামাইনো অ্যাসিডগুলোকে আপনি নিজে ইউজ করে ফেলেন তাহলে কি হবে না। এই জন্য ব্লাডে বেশি অ্যামাইনো অ্যাসিডকে রাখতে হলে আপনাকে গ্রোথ হরমোন কমাইতে হবে। এই জন্য দেখা যায় কি এই কাজগুলো যখন হয় তখন গ্রোথ হরমোনের রিলিজটা কমে যায়। ওকে, আশা করি বুঝতে পারছেন, প্রবলেম হয় নাই। আচ্ছা, এখন গ্লুকোজের একটা ইম্পর্টেন্ট ইফেক্ট আছে এই গ্রোথ হরমোন রিলিজে। সেটা কি? যে ধরেন এটা হচ্ছে ব্লাড, এখানে হচ্ছে গ্রোথ হরমোন আছে, এটা হচ্ছে আমাদের হাইপোথ্যালামাস, এটা হচ্ছে হাইপোথ্যালামাস, এই ধরেন এটা হচ্ছে আমাদের অ্যান্টেরিয়র পিটুইটারি। তো দেখা যায় যখন গ্লুকোজ কনসেন্ট্রেশনটা এটা হচ্ছে গ্লুকোজ, যখন গ্লুকোজ কনসেন্ট্রেশনটা বেশি থাকে তখন এই গ্লুকোজ কনসেন্ট্রেশনটা হাইপোথ্যালামাসকে কী করে? স্টিমুলেট করে আর্কুয়েট নিউক্লিয়াস, ভেন্ট্রোমিডিয়ান নিউক্লিয়াস আর হচ্ছে পেরিভেন্ট্রিকুলার নিউক্লিয়াসকে। কি মেইনলি আর্কুয়েট আর ভেন্ট্রোমিডিয়াল যেগুলো তারা কী করে? গ্রোথ হরমোন রিলিজিং হরমোনটাকে বেশি তৈরি করে। আর পেরিভেন্ট্রিকুলার, দেখেন গ্লুকোজ যখন বেশি, ঠিক আছে, গ্লুকোজ যখন বেশি তখন কিন্তু গ্রোথ হরমোনটা কম আসবে। এই জন্য তখন মেইনলি কী করে? গ্রোথ হরমোন ইনহিবিটিং হরমোন বা ইনহিবিটরি হরমোনটা বেশি তৈরি হয়। কে তৈরি করে? সেটা হচ্ছে পেরিভেন্ট্রিকুলার নিউক্লিয়াস। ঠিক আছে, সেটা বেশি গ্রোথ হরমোনকে অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে বের হইতে দেয় না। বাট যখন ব্লাড গ্লুকোজটা তুলনামূলক কম থাকে তখন কী করে? কম থাকার কারণে সেটা গ্রোথ হরমোন রিলিজিং হরমোনটাকে বেশি ক্ষরণ করে। কার মাধ্যমে? আর্কুয়েট নিউক্লিয়াস আর ভেন্ট্রোমিডিয়ান নিউক্লিয়াসকে স্টিমুলেট করার মাধ্যমে। ঠিক আছে, তো এই হচ্ছে গ্রোথ হরমোন নিয়ে জেনারেল কথাবার্তা। আমরা পরবর্তীতে হচ্ছে গ্রোথ হরমোনের কিছু অ্যাবনর্মালিটি নিয়ে কথা বলবো গ্রোথ হরমোন রিলিজে। ঠিক আছে, আজকে এতটুকু।